নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এই মুহূর্তে ভেঙে টুকরো টুকরো, এই নিয়ে আর কোনো নতুন খবর করার নেই। কিন্তু যে দুটো টুকরো হয়েছে তার মধ্যে কোনটা আসল তৃণমূল সেটা ঠিক করবে কে? সেটা ঠিক করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু তাদের কাছে সম্পূর্ণভাবে তো হোঁচট খেতে বাধ্য হচ্ছে যারা ম্যাক্সিমাম সংখ্যাটা নিয়ে বেরিয়ে গিয়েছে, অর্থাৎ ঋতব্রত তৃণমূল বলে যারা পরিচিত হচ্ছে এই মুহূর্তে। তার কারণ একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে 6ই জুলাই তাদের সেই সময়টা দেওয়া হয়েছিল, দুটো গোষ্ঠীকেই দেওয়া হয়েছিল যে কারা আসল তৃণমূল সেটা তারা দাবি করুক এবং সম্পূর্ণ সঠিক তথ্য প্রমাণ দিয়ে দাবি করুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পক্ষ থেকে তিনি তো দাবি করেছেন এবং সম্পূর্ণ বিভিন্ন কাগজপত্র দিয়েছেন, কিন্তু তার পরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তার যে তৃণমূল কংগ্রেস গোষ্ঠী তারা এখনো পর্যন্ত কাগজপত্র দিতে পারেনি। কিন্তু সেখানেই কি সম্পূর্ণ বিষয়টা শেষ? তা নয়। তার পরবর্তীতে তারা 6ই জুলাইয়ের পরবর্তীতে এতদিন কেটে গিয়েছে, তারপরেও তারা কাগজ তো দিতেই পারেনি। সম্পূর্ণভাবে তারা আরো 15 দিন সময় চেয়েছে এবং সেখান থেকেই বড় সড়ো একটা ধাক্কা কিন্তু খাচ্ছে সম্পূর্ণ রাজ্যসভার ইলেকশনটা। তার কারণ 24শে জুলাই আগামী রাজ্যসভার ইলেকশন, এবং সেই ক্ষেত্রে ঠিক কি ফলাফল হতে চলেছে এই জায়গাটাই কিন্তু ধাক্কা খাচ্ছে। তার কারণ তিনজনকে দাঁড় করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সেই তিনজনই তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং তারা ছেড়ে চলে গিয়েছিলেন প্রকাশচিক বড়াইক, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায়। এই তিনজনই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছেন। কিন্তু বিজেপির কাছে আসন রয়েছে 207, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত আসন সংখ্যা এই মুহূর্তে 207 পশ্চিমবঙ্গ বিধানসভায়। তাই এমএলএরা ভোট দিয়ে রাজ্যসভায় পাঠান, তো সেই ক্ষেত্রে এমএলএরা যদি ভোট দেন তাহলে কিন্তু দুজনকে পাঠাতে পারবেন রাজ্যসভায়, আর একজনকে পাঠানোর মতন সংখ্যাটা নেই। এবং সেখানটাই তৃণমূল কংগ্রেস কাদেরকে সমর্থন করবে সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি একটা হুইপ জারি করেন যে আপনাদের সবাইকে ভোট দিতে হবে, আমি যাকে প্রার্থী বলছি তাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভোট অন্য কেউ দিতে পারবেন না। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে একটা বাধা থাকছে। তারা যদি বলে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীটাই আসল তৃণমূল, সেই জায়গায় কিন্তু ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় অন্য কোনো প্রার্থী তাদের পক্ষ থেকে দাঁড় করাতে পারেন না। এই সম্পূর্ণ জায়গাটাই এই মুহূর্তে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা খাচ্ছেন অমিত শাহ, এবং শুধু অমিত শাহ নন, তার সঙ্গে বরঞ্চ একদম সরাসরি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার কাছেও একটা বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। সম্পূর্ণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব, আলোচনা করব। তার আগে অবশ্যই আপনারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা শেয়ার করতে পারেন এই ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের সোশ্যাল হ্যান্ডেল এবং জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে 15 দিন সময় চাওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস গোষ্ঠী তাদের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কাছে, এবং তারা বলেছে যে আমাদের কাছে যথেষ্ট পর্যায়ে যে নথি সেই নথি জোগাড় করতে আরো সময় লাগবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও একটা কিন্তু ব্যবস্থা করেছেন। তিনি সরাসরি একটা চিঠি পাঠিয়েছেন আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে, যে এদেরকে আর বাড়তি সময় দেওয়ার কোনো দরকার নেই বা কারণও নেই। তার কারণ আমরা তো অলরেডি, আপনি যখন আমাদেরকে বলেছেন যে সঠিক তথ্য প্রমাণ দিন, আমরা তো ইমিডিয়েটলি আপনাদের কাছে সমস্ত কাগজপত্র দিয়ে দিয়েছি, আমাদেরকেই আসল তৃণমূল বলে ডিক্লেয়ার করা হোক। আপনারা জানেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে লোকসভা টিম সেখানে 28 জনের মধ্যে 20 জন সাংসদ চলে গিয়েছেন, এবং 20 জন সাংসদ এনসিপিআই বলে একটি দলে চলে গিয়েছেন এবং তারা এনডিএ কে সমর্থন করছেন। এই সম্পূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। কিন্তু এই সামগ্রিক প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে জায়গাটা ফেসে গিয়েছে সেটা পশ্চিমবঙ্গ বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে একদম বিশ্বস্ত সৈনিকরা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি চন্দ্রিমা ভট্টাচার্য, যাকে একদম এই 4 মে হেরে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সভানেত্রী বানিয়েছিলেন। মদন মিত্র ছেড়ে চলে গিয়েছেন, যাকে একদম বহু দায়িত্ব দিয়েছিলেন এই হেরে যাওয়ার পরেও, তিনি ছেড়ে চলে গিয়েছেন। সুতরাং গুটি কয়েক বেঁচে রয়েছে, কিন্তু আদপে তাদের হাতে এখনো পর্যন্ত সঠিক জায়গাটা রয়েছে, যার জন্য একদম সরাসরি কাগজপত্রের ভিত্তিতে তারা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে, তেমনই কিন্তু সংশ্লিষ্ট মহল দাবি করছে। অন্যদিকে আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটা বড়সড় রিলিফ কিন্তু এই বিষয়টাতে ইঙ্গিত করে একদম উঠে এসেছে, যে এই যে টাকা তৃণমূল কংগ্রেসের যে টাকা, সেই টাকা
সম্পূর্ণভাবে কিন্তু তারা ব্যবহার করতে পারবে। তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল সেটা তারা ব্যবহার করতে পারবে। অর্থাৎ কোথাও গিয়ে কালীঘাট তৃণমূলের দখল কিন্তু বাড়ছে এবং সেটা কিন্তু কোনো মতেই সংখ্যার বিচারে শুধুমাত্র কে কে জয়েন করছেন, কে কে চলে যাচ্ছেন সেই বিষয়টাতে আটকে থাকছে না। আমরা অবশ্যই বলছি না যে তৃণমূল কংগ্রেস ভাঙেনি, তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। যেই দল এত পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যেই দলে এখনো একতন্ত্র ছিল, সেই দল যে টিকবে না সেটা একদম সময়ের একটা অপেক্ষা ছিল। যখনই ক্ষমতা থেকে তারা সরে যাবে তখনই তাদের একদম এক ঝাপটায় সমস্ত তৃণমূল কংগ্রেস খান খান হয়ে যাবে, এটাই ভবিতব্য ছিল। তাদের কোনো সিমেন্টিং ফ্যাক্টর ছিল না, তাদের কোনো মতাদর্শের জায়গা ছিল না, তো সেই জায়গা থেকে সেটা ভেঙে যাবে অবশ্যই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই মুহূর্তে একদম সরাসরি একদম কালীঘাট তৃণমূল, তাদের কাছে কিন্তু একটা রবীন্দ্রনাথ দেব তাদের পক্ষ থেকে অফারও পর্যন্ত এসেছে যে এই মুহূর্তে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে দেন তাহলে আমরা একদম দিদির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব। কিন্তু সেই যে জায়গাটা সেটাকে আদৌ ঘটতে পারে আমরা জানি না। তবে অবশ্যই এই যে ঋতব্রত তৃণমূল, তাদের কাছে বহু সংখ্যা রয়েছে, ফিরহাদ হাকিম রয়েছে, জাভেদ খান রয়েছে, অরূপ রায় রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে রয়েছেন, মদন মিত্র রয়েছে, তার সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন তাদের সঙ্গে। কিন্তু তাদের হাতে কোনো রকম কোনো নথি নেই যেটার ফলে তারা দাবি করতে পারেন যে তারাই আসল তৃণমূল। আমরা জানি না এর ভবিষ্যৎ কি, তবে অবশ্যই এই মুহূর্তে দুটো জায়গা কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম সরাসরি কিন্তু জয় লাভ করলেন। প্রথমটা যদি হয় একদম অ্যাকাউন্টের টাকা ইউজ করতে পারার অনুমতি, দ্বিতীয়টা কিন্তু 21শে জুলাই একদম ধর্মতলায় যে একদম আমরা দেখতে পেয়েছি বছরের পর বছর শহীদ দিবস পালন করা হয়েছে। শহীদ দিবসের নামে কি হয়েছে সেগুলো অনেক বিতর্কের বিষয়, কিন্তু শহীদ দিবস পালন করা হয়েছে। সেই শহীদ দিবসটা কিন্তু এবারেও কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একদম সরাসরি যেটা নির্দেশ এসেছে যে সেটা বিড়লা প্ল্যানেটোরিয়াম, কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম, তার সামনে তারা একদম সেই শহীদ দিবস পালন করতে পারবেন। আমরা জানি না কোন শহীদ দিবস পালন করার ক্ষেত্রে একদম বেশি লোকজন জড়ো হবেন, আমরা অবশ্যই সেটাকে দিকে নজর রাখবো। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কি নির্দেশ দিচ্ছেন 24শে জুলাইয়ের যে রাজ্যসভার ভোট সেটা আদৌ হবে তো? অর্থাৎ গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই তিনজনকে যে বিজেপির তরফ থেকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেই তিনজনের মধ্যে দুজন ইলেক্টেড হবেন, আরেকজন ইলেক্টেডই হলেন না, সেই জায়গাটা তৈরি হবে না তো? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা জানাচ্ছে যে কোনটা আসল তৃণমূল এবং তাদের পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন সেটার ভিত্তিতে সমস্তটা দাঁড়িয়ে রয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে সম্পূর্ণ জায়গাটা। তবে অবশ্যই এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন যে এদেরকে আর খুব একটা বেশি সময় দেওয়ার কোনো কারণ নেই, তার কারণ এদের কাছে কোনো নথিপত্র সঠিকভাবে নেই। অন্যদিকে আপনাদেরকে জানি যে একদম অমিত শাহের যে একটা প্ল্যান ছিল মনসুন সেশনের আগেই সম্পূর্ণ 360 সংখ্যাটায় পৌঁছে যাওয়া, আমরা ভাবছিলাম যেভাবে দেখছিলাম যে 20 জন চলে গেলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে, 6 জন চলে এলেন শিবসেনা ছেড়ে, তাতে অবশ্যই একটা দৌড় শুরু হয়েছিল, কিন্তু সেই দৌড়টা সেখানেই যে শেষ হয়ে যাবে এইরকম একটা ছবি এই মুহূর্তে উঠে এসেছে। তার কারণ একদম সরাসরি ডিএমকে তামিলনাড়ুর পক্ষ থেকে 22 জন সাংসদ দিয়ে বলে দিয়েছেন যে আমরা ডিলিমিটেশনের সমর্থন করছি না। শুধু তাই নয়, আপনাদেরকে আরো জানাই একদম সরাসরি অখিলেশ যাদবের দল ভেঙে যাওয়ার যেটা প্রেক্ষিত তৈরি হয়েছিল সেরকমও কোনো কিন্তু খবর নেই। এবং এনসিপি প্রধান, এনসিপি বলতে একদম শরদ পাওয়ারের পার্টি, সেই শরদ পাওয়ার একদম সরাসরি জানিয়ে দিয়েছেন যে আমার পার্টি ভাঙা নিয়ে অনেক ধরনের জল্পনা চলছে, কিন্তু কোনো মতেই আমার পার্টি থেকেও কোনো এমপি ছেড়ে যাচ্ছে না। সুতরাং কোথাও গিয়ে অমিত শাহ এই মুহূর্তে একটু হলেও যেভাবে এগোচ্ছিলেন, যেভাবে সম্পূর্ণ প্ল্যানটাকে সাজিয়েছিলেন সেটা শেষ পর্যন্ত রক্ষা করতে পারবেন তো? এই প্রশ্ন উঠে আসছে, এই প্রশ্ন উঠছে তার কারণ 24শে জুলাই রাজ্যসভার ভোট রয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে এমএলএরা গিয়ে ভোট দেবেন, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হবে তো? তিনজনকে যে নিলেন তিনজনই রাজ্যসভায় যেতে পারবেন তো? এবং আলটিমেটলি ভোটটা সংগঠিত হবে তো, নাকি আবারও ভোটটা পিছিয়ে যাবে? এই বিষয়গুলো এই মুহূর্তে উঠে আসছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা সবচেয়ে বেশি ফেসে গিয়েছে যে তারা কাকে সঠিক তৃণমূল বলে আখ্যা দেবে। যতজনই চলে যান না কেন একদম ঋতব্রত তৃণমূলের, তাদের যদি নথিপত্র তারা জমা দিতে না পারেন সঠিকভাবে, তাহলে তো কোনোভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই জায়গাটা রক্ষিত হচ্ছে না যে আমরা এই নথির উপর ভিত্তি করে তাদেরকে তৃণমূল আখ্যা দিয়েছি এবং ওই নথির উপর ভিত্তি করে তাদেরকে দিইনি। কারণ নথি অলরেডি তো মমতা বন্দ্যোপাধ্যায় জমা দিয়ে দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।